আসসালামু আলাইকুম সবাইকে। আমি আরিফিন ইসলাম আসাদ, লেখাপড়া করছি রাজশাহী ইউনিভার্সিটি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আজকে তোমাদের গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি এর যতগুলা এমসিকিউ পসিবল সবগুলাই দেখাই দেবো ইনশাল্লাহ। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলছে, বোর মডেল নিচের কোন মৌল বা আয়ন বর্ণালী ব্যাখ্যা করতে পারবে? এটা মাথায় রাখবা যে বোর পরমাণু মডেল অলওয়েজ হাইড্রোজেন সদৃশ পরমাণু বা যাদের ইলেকট্রন একটা তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। ঠিক আছে, হিলিয়াম ইলেকট্রন কয়টা বলো তো? দুইটা না, তাহলে এটা হাইড্রোজেন সদৃশ না। হাইড্রোজেন নেগেটিভ চার্জ, হাইড্রোজেনের ইলেকট্রন একটা, কিন্তু এইখানে হাইড্রোজেন কি একটা ইলেকট্রন গ্রহণ করে আছে না, তাহলে মোট কত হচ্ছে? দুইটা, তার মানে কি এটাও হাইড্রোজেন সদৃশ না। থার্ড ওয়ানে আসো, হাইড্রোজেন পজিটিভ চার্জ, তার মানে এখানে ইলেকট্রন কয়টা? শূন্যটা, এটাও বাদ। বেরিলিয়াম আয়নে আসো, বেরিলিয়ামের ইলেকট্রন চারটা, তাই না? এইটা কয়টা ত্যাগ করে আছে? তিনটা, তাহলে মোট কত পাচ্ছ? একটা, অর্থাৎ এটা হাইড্রোজেন সদৃশ এবং এটা অ্যান্সার। নেক্সট ওয়ানে আসো, পরমাণুর তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয় করো। আচ্ছা, বোর পরমাণু মডেল থেকে আমরা জানি mvr is equal to nh divided by twice pi, যেখানে nটা হচ্ছে কক্ষপথ সংখ্যা। এখন আমাকে বলো, আমাদের কোন কক্ষপথ বলছে? তৃতীয় না, n এর ভ্যালু 3 বসাই দাও, কি পাচ্ছ? 3h by twice pi, যেটা অ্যান্সার হচ্ছে গ। তো নেক্সট কোশ্চেন কি বলছে, নিকেল 28 এর কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে n plus l is equal to 4 হবে, তাই না? আচ্ছা, আমরা আগে ফার্স্টে নিকেলের ইলেকট্রোবিন্যাসটা করে ফেলি। কি পাচ্ছি বলো? আর্গন 18, তাই তো নাকি? বাকি লেখা যায় 3s2 3p6, তারপর কত? 18 আর 4s যাবে ইলেকট্রন দুইটা, 18 2 20, আর 3d-তে 8টা, কত হচ্ছে? 28টা। হ্যাঁ, হয়ে গেছে। এখন আসো, একটা অরবিটালকে এরকম করে প্রকাশ করা হয় যেন প্রথমটা হবে n এর ভ্যালু এবং পরেরটা হবে l এর ভ্যালু। l এর ভ্যালু 0 মিন্স করে এটা হচ্ছে s অরবিটাল, n এর ভ্যালু 1 মিন করে p অরবিটাল, 2 মিন করে d অরবিটাল এবং 3 মিন করে f অরবিটাল। এখন আসো, 4 এর জন্য n এর মান কত? 4, l এর মান কত? s এর ক্ষেত্রে 0, তাহলে n প্লাস l কত পাচ্ছ? 0 প্লাস 4, আলটিমেটলি 4। দেখো তো, আমাকে এটা স্যাটিসফাই করে না? করে। 4s2-তে ইলেকট্রন কয়টা আছে? দুইটা না, থাক। 3d-তে আসো, n এর মান কত? 3, l এর মান কত? 2, d এর জন্য এই যে মোট কত হচ্ছে? 5। এটা কি 4 হচ্ছে? 4 হচ্ছে না, তার মানে এটা বাদ। 3p চিন্তা করো, n এর ভ্যালু 3, l এর ভ্যালু কত? p এর জন্য কত বলো তো? 1 না, তাহলে 3 এর আগে কত হচ্ছে? মোট 4, তার মানে কি এটা স্যাটিসফাই করে। 3p-তে মোট কতগুলো ইলেকট্রন আছে? 6টা, আর 4s-এ ছিল 2টা, মোট কত হচ্ছে? মোট হচ্ছে 8টা ইলেকট্রন। অ্যান্সার হবে ঘ। নেক্সট ওয়ান কি বলছে, পটাশিয়াম এর সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য কোন সেটটি সঠিক? আচ্ছা, এই একটা কোশ্চেন সলভ করলে তুমি মোটামুটি 3 থেকে 4টা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবা, প্লাস রিটেনেও অ্যান্সার করতে পারবা। চলো, এটা আমরা একটু ব্রডলি দেখে নিই। হ্যাঁ, এটা করানোর আগে আমরা একটু কোয়ান্টাম সংখ্যার সেটটা দেখবো কেমনে করতে। সো কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, কোয়ান্টাম নাম্বার। চারটি কোয়ান্টাম সংখ্যা দিয়ে একটা ইলেকট্রনের অবস্থান বর্ণনা করা যায়। প্রথম বা ফার্স্ট কোয়ান্টাম নাম্বার, এটাকে n দ্বারা প্রকাশ করা হয় এবং এটা মিন করে একটা ইলেকট্রনের কক্ষপথে অবস্থান, যেটার ভ্যালু হয় n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এগুলা কি কি হইতে পারে? 1 2 3 4, এইগুলা, তাই না?
এন এর মান অনের জন্য কে শেল পাওয়া যায়? 2 এর জন্য এল, 3 এর জন্য এম এবং 4 এর জন্য এন। আচ্ছা, তারপর সেকেন্ড কোয়ান্টাম নাম্বার, এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা মিন করে উপশক্তি স্তর, এই অবস্থান বা উপশক্তি স্তরের পরিচয়। এটার ভ্যালু হয় এল ইজ ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1 অব্দি। ওকে, আচ্ছা, মনে করো কোন একটা ইলেকট্রনের এন এর ভ্যালু হচ্ছে 2, তাহলে তার এল এর ভ্যালু কত হবে? 0,2 থেকে একবার দিলে কত হয়? 1, সো 0,1। আইডিয়া ক্লিয়ার? ওকে, থার্ড কোয়ান্টাম নাম্বার, এটাকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলা হয়, যার বাংলা অর্থ হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক থেকে এম শব্দটা দিয়ে থার্ড কোয়ান্টাম নাম্বার প্রকাশ করা হয়। এইটা ডিটারমাইন করে অরবিটালের আকৃতি বা অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস। অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস, ঠিক আছে। আর এম এর ভ্যালু হয় মডুলাস অফ এল, হুইচ ইজ মিনস অফ -0 থেকে পজিটিভ এল অব্দি এবং -1 থেকে -l অব্দি। সো এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। ওকে, ফোর্থ কোয়ার্টার নাম্বার, এবার এটাকে স্পিন কোয়ার্টার নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। একটা ইলেকট্রনের ঘূর্ণনের দিক কয় দিক হতে পারে? মনে করো এটা একটা সার্কেলিক আর্ক, তাই না? এই আর্কের উপরে একটা কণা কয়টা দিকে ঘুরতে পারে? হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে অথবা ঘড়ির কাঁটার দিকে, তাই কিনা বলো? ঘড়ির কাঁটার বিপরীত দিকটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, আর এটার ভ্যালু হচ্ছে এস এর ভ্যালু পজিটিভ হাফ। আর ঘড়ি কাঁটার দিকে যেটা আছে এটাকে এর উল্টো চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, যার ভ্যালু হচ্ছে মাইনাস অফ হাফ। তাহলে এস এর মোট কয়টা ভ্যালু পাচ্ছি? দুইটা না, প্লাস হাফ বা মাইনাস হাফ। সো এস এর ভ্যালু হতে পারে প্লাস হাফ ফর অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস হাফ ফর ক্লকওয়াইজ। ওকে, সো এইটা যদি বুঝতে পারো তাহলে তুমি ইনশাল্লাহ পরের এমসিকিউ গুলা ইজিলি অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, কি বলছে? পটাশিয়াম এর সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য কোন সেটটি সঠিক? আচ্ছা, পটাশিয়াম এর ইলেকট্রন বিন্যাস করো তো, কি পাচ্ছি আমরা বলো? পটাশিয়াম 19 না, এটাকে কি লেখা যায়? আর্গন 18 4s1, সব থেকে বাইরে গিয়ে আছে 4s1। সো আমাদের এইটা হিসাব করতে হবে। ওকে, তোমাদের আমি আগেই বলছিলাম একটা অরবিটালের আকৃতি এমনি প্রকাশ করে যে প্রথমটা হবে কিসের ভ্যালু? এন এর ভ্যালু না? তাহলে এন এর ভ্যালু কত পাচ্ছ? 4। পরেরটা হয় এল এর ভ্যালু, তাই না? এস এর জন্য এল এর ভ্যালু কত হয় দেখো তো? এস এর জন্য আমরা এল এর ভ্যালু পাচ্ছি কত? 0। সো এল সমান কত লেখা যায়? 0। এম সমান, আসো এম সমান কি পড়ছি আমরা? মাত্র দেখাইছি, দেখো এম সমান পড়েছিলাম যে মডুলাস অফ এল। এখন এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মান কত হবে? মডুলাস অফ 0, তার মানে কি হবে? 0। সো কোশ্চেনে ফিরে আসি আমরা, এখানে এম এর ভ্যালু কত পাচ্ছি? 0। লাস্ট টার্ম এস এর ভ্যালু 4s এর বক্স হয় একটা, বক্স কটা হয়? একটা হয়। যারা একাডেমিকে পড়ছে তারা ভালো জানো এটা। ইলেকট্রন কয়টা আছে? একটা না। তাহলে প্রথমটা কেমনে যায়? প্রথমটা যায় হুন্ডের নিয়ম অনুসারে অ্যান্টি ক্লকওয়াইজ, আর অ্যান্টি ক্লকওয়াইজ ইলেকট্রনের জন্য এস এর ভ্যালু কি হয়? পজিটিভ হাফ। দেখো তো এই সেটটা কোথায় মিলে যাচ্ছে? ঘ নাম্বারে না? সো অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা আলোচনা করা হয়েছে, তারপরটাতে আসো। কি বলছে? নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি গ্রহণযোগ্য? ওকে, চেক করি আমরা। হ্যাঁ, ফার্স্ট দেখো এন এর ভ্যালু 1, ঠিক আছে। এল এর ভ্যালু 0। এন এর ভ্যালু যদি 1 হয় এল এর ভ্যালু কত হয়? 0 থেকে কত? n-1 না, তাই তো? তাহলে 0, এখানে এন এর ভ্যালু কত? 1, 1 থেকে একবার দিলে 0, মানে 0,0ই হবে, মানে এটাই আর কি, তাই তো? তার মানে এটা ঠিক আছে।
এম এর ভ্যালু আসো, এল এর ভ্যালু যদি 0 হয় এম এর ভ্যালু কত হবে? 0ই হবে। তার মানে অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, আমরা একটু চেক করি যে পরেরগুলা কেন হবে না। হ্যাঁ, আমরা একটু চেক করি। দেখো, এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 1 হইতে পারে, 2 থেকে একবার দিলে 1। ওকে, এম এর ভ্যালুতে আসো, এটা কি হইতো? এম সমান কি পড়ছি আমরা? মডুলাস অফ এল না? তাহলে মডুলাস অফ কত হইতো? এল কত এখানে? 1। তাহলে এম কত হইতো? মডুলাস অফ 1। তার মানে কি? -1 0 1। -2 কি কখনো পসিবল? নট রিয়েলি। তার মানে এটা অ্যান্সার হবে না। এইটাতে আসো, এন এর ভ্যালু 3, এল এর ভ্যালু 1, পসিবল। এম এর ভ্যালু কত? +2। এল এর থেকে এম এর ভ্যালু কি বেশি বা কম হইতে পারে? পারে না, তার মানে এটা বাদ। লাস্টে তো একই অবস্থা। দেখো, এল এর থেকে এম এর ভ্যালু আরো কম, তার মানে এটাও পসিবল না। নেক্সট অন, কি বলছে? কোনটি শনাক্তকরণে পটাশিয়াম টেট্রাআয়োডো মার্কিউরেট যৌগ ও সোডিয়াম হাইড্রোক্সাইড এর মিশ্রণ ব্যবহৃত হয়? এইটা ডিরেক্ট মুখস্থ ভ্যালু, যারা একাডেমিক পড়ছো তারা জানো, এটা হবে অ্যামোনিয়াম আয়ন। তারপরে আসো, কি বলছে? সোডিয়াম আয়ন শনাক্তকরণে ব্যবহৃত হয় কোনটি? এটা মুখস্থ ভ্যালু, এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। নেক্সট অন, কি বলছে? উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। যখন ইলেকট্রন ধারণ ক্ষমতা বলবে তখন সূত্র হবে 2 × 12 + 1। আর যখন অরবিটালের কথা বলবে তখন হবে এটার অর্ধেক ভাগ শুধু 12 + 1। সো আমাদের ইলেকট্রনের কথা বলছে, অ্যান্সার হবে এটা। দেখো তো কোথায় আছে? খ নম্বরে। নেক্সট অন, কি বলছে? 3D অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কত? এইখানে এল এর ভ্যালু কত? ডি না, ডি এর জন্য এল এর ভ্যালু কি পাই আমরা? 2। মনে আছে কি এটা? এল সমান কি ছিল? 0 1 2 3 বা এস পি ডি এফ। তাহলে ডি এর জন্য কত পাচ্ছি? 2। অ্যান্সার হবে গ। কি বলছে? ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার জন্য অরবিটালের কোন ক্রমটি সঠিক? আচ্ছা, তোমরা দেখবা n+l এর ভ্যালু, হ্যাঁ, যেখানে n+l বেশি হবে সেইখানে ইলেকট্রন পরে যাবে, আর যেখানে n+l কম হবে সেখানে ইলেকট্রন আগে যাবে। আবার মনে করো যে n+l এর মান দুটো অরবিটালের জন্য সমান, সেই কেসে n এর মান বড় হলে ইলেকট্রন পরে যাবে, আর n এর মান ছোট হলে ইলেকট্রন আগে যাবে। এখন আসো সলভ করি আমরা। 4s এর জন্য n+l এর ভ্যালু কত? এখানে n এর ভ্যালু হচ্ছে 4, l এর ভ্যালু কত? s এর জন্য পাই 0, মোট কত হচ্ছে? 4। আচ্ছা, 3p তে আসো, n এর ভ্যালু 3, তাই না? p এর ভ্যালু কত? 1, মোট কত হচ্ছে? 4। 4s আগে আছে, 3p পরে আছে। আচ্ছা, আমাদের লজিক কি ছিল? যখন দুইটা অরবিটালের n+l এর ভ্যালু সেম হবে তখন কি দেখবো আমরা? তখন n এর মান যার বড় হবে সে পরে বসবে। সো যেহেতু এখানে দুইটারই n+l সেম, কিন্তু প্রথমটার n+l এর ভ্যালুর ক্ষেত্রে n এর ভ্যালু বেশি 4, এই জন্য কি হওয়া উচিত ছিল? এটা কি পরে যাওয়া উচিত ছিল না? হ্যাঁ, তার মানে এটা ভুল। পরেরটাতে আসো, 4s এর জন্য 4 পাই, এটা আমরা আগেই দেখছি। 3d এর জন্য কত? n এর ভ্যালু 3, l এর ভ্যালু কত? d এর জন্য পাওয়া যায় 2, তাই না? মোট কত হচ্ছে? 5। হ্যাঁ, তাহলে 4s আগে যাবে, 3d তো পরে আসবে। 4p চিন্তা করো, n এর ভ্যালু কত? 4, l এর ভ্যালু কত? p এর জন্য 1, মোট কত হচ্ছে? 5। এটাও 5, এটাও 5, কিন্তু n এর মান কোথায় বেশি? 4p তে না, তাহলে এটা পরে থাকবে, তার মানে সিকোয়েন্স ঠিক আছে। 5 এর চিন্তা করো, n এর ভ্যালু 5, l এর ভ্যালু কত? 0, মোট কত হচ্ছে? 5, কিন্তু n এর ভ্যালু কি 5s এ বেশি না? তাহলে কি হবে? 5s টা সব থেকে পরে থাকবে। সিকোয়েন্স ঠিক আছে, অ্যান্সার খ। তোমরা পরের গুলা চেক করে নিবা, দেখবা যে হয়ে যাচ্ছে। তারপরে আসো, কি বলছে? কপার ফসফেট এর দ্রাব্যতা S হলে
দ্রাব্যতা গুণফল কত? তোমাদের একটা ট্রিক্স দেখাই দিচ্ছি, যেটা ইউজ করলে তুমি যে কোনো কিছু করতে পারবা। ওকে, আচ্ছা, মনে করো এ বি একটা যৌগ। হ্যাঁ, এ আছে এক্স পরিমাণ, বি আছে ওয়াই পরিমাণ, ঠিক আছে? আচ্ছা, এইটা স্বল্প দ্রবণীয়, এই জন্য কি হবে, এটা আংশিক ভাঙবে, তাই না? ওকে, এটা ভাঙলে কি পাচ্ছ, একটা যৌগের ফার্স্টে কে থাকে পজিটিভ চার্জ, পরে কে থাকে নেগেটিভ চার্জ না? হ্যাঁ, তাহলে কি পাচ্ছ, এক্স মোল এ আয়ন আর ওয়াই মোল বি আয়ন। তোমরা কি জানো একটা যৌগ গঠনের সময় যোজনী এক্সচেঞ্জ হয়? এই জন্য কি লেখা যাবে, এক্স অফ এ ওয়াই প্লাস এবং বি অফ ওয়াই অফ বি এক্স নেগেটিভ। এটা যারা লেখাপড়া করছে তারা জানো, সো এদিকে আমি যাচ্ছি না। যদি তাই হয় তাহলে কেএসপি হবে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে রুলস। হ্যাঁ, এখন এসো, এর পরিবর্তে এখানে আছে কে, কপার। এক্স এর পরিবর্তে এখানে কে আছে, থ্রি। তার মানে এই যৌগটার জন্য এক্স এর ভ্যালু হচ্ছে থ্রি, যেটা এখান থেকে আসছে। এবং ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে টু। মান বসাই দাও, থ্রি টু দি পাওয়ার থ্রি ইন্টু টু টু দি পাওয়ার টু ইন্টু এস টু দি পাওয়ার থ্রি প্লাস টু। কত হচ্ছে এটা ক্যালকুলেট করো, 108 এস টু দি পাওয়ার 5 হবে। অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, নেক্সট অন কি বলছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা 0.03 মোলারিটি হলে কেএসপি কত, তাই না? আচ্ছা, ক্যালসিয়াম কি 1 মোল আছে না, তাহলে এক্স এর ভ্যালু কত, 1। হাইড্রোক্সিল কয় মোল আছে, 2 মোল, তাহলে ওয়াই এর ভ্যালু কত, 2। আমরা কি জানি কেএসপি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এবার ভ্যালু অ্যাড করো, এক্স এর মান অন বসাই দাও, তাহলে 1 টু দি পাওয়ার 1 ইন্টু টু টু দি পাওয়ার টু ইন্টু এস টু দি পাওয়ার কত, 1 প্লাস টু, মোট কত পাচ্ছ, 4 এস কিউ বা 4 গুণন এস এর ভ্যালু কত এখানে 0.03, এর উপর কিউব দাও, ক্যালকুলেট করলে অ্যান্সার পেয়ে যাবা। তোমরা এটা করে নিবা, হ্যাঁ, আমি করে দিচ্ছি না। ওকে, নেক্সট অন কি বলছে, দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে লবণ স্বল্প দ্রবণীয়। আচ্ছা, কোনো কিছুর দ্রাব্যতা গুণফল বের করার শর্ত হচ্ছে তিনটা। 1 নম্বর শর্ত হচ্ছে লবণটা স্বল্প দ্রবণীয় হইতে হবে। সেকেন্ড শর্ত, তাপমাত্রা ফিক্সড হইতে হবে। নর্মালি এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। 3 নম্বর শর্ত হচ্ছে দ্রবণ সম্পৃক্ত হইতে হবে। সম্পৃক্ত দ্রবণ কি, এটা তোমরা হয়তো একাডেমিকে শিখে আসছো, আমি আর দেখাচ্ছি না, জাস্ট মুখস্থ রাখো। এটা ফার্স্টটা মিলে গেছে, সেকেন্ডটা মিলে গেছে, থার্ডটা কি বলছে, সম্পৃক্ত। এখানে কি আছে, অসম্পৃক্ত, তার মানে কি এটা হবে না। অ্যান্সার 1 আর 2। নেক্সট অন আসো, এই টাইম পরে দেখাই, হ্যাঁ, এটা একটু হার্ড। ওকে, কি বলছে, একটা রশ্মি আবর্তিত হচ্ছে কার উপরে, টাকার উপরে, এটা হচ্ছে ইউভি রে, তাই না? আর একটা রশ্মি বিকিরিত হচ্ছে। আচ্ছা, টাকার উপর ইউভি রে বিকিরণ করা হয় কেন বলতে পারবা? টাকার উপর ইউভি রে বিকিরণ করা হয়, রিজন হচ্ছে টাকাটা যেন আমরা দেখতে পাই। আর মানুষ কোন ধরনের আলো দেখতে পারে, দৃশ্যমান আলো না, তাই কিনা বলো? হ্যাঁ, মানুষ দৃশ্যমান আলো দেখতে পারে। আর দৃশ্যমান আলোর রেঞ্জ কি ছিল, তরঙ্গ দৈর্ঘ্যের 380 ন্যানোমিটার থেকে বড় হইতে হবে এবং 780 ন্যানোমিটার থেকে ছোট হইতে হবে। দেখো তো এই রেঞ্জে কোনটা হচ্ছে, বি নাম্বার না? সো অ্যান্সার বি। 17 নাম্বার এমসিকিউটা দেখো কি বলছে, কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেন এর ইউভি বর্ণালী রেখা পাওয়া যায়। একটা সিকোয়েন্স মাথায় রাখবা, যে কোনো যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন প্রথম কক্ষপথে আসলে ইউভি রে পাওয়া যায়। আবার যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন সেকেন্ড কক্ষপথে আসলে
ভিজিবল রে বা দৃশ্যমান আলো পাওয়া যায় এবং যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন প্রথম আর দ্বিতীয় ব্যতীত অন্য যে কোনো কক্ষপথে আসলে ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি পাওয়া যায়। সো আমাদের ইউভি রে বের করতে বলছে না, তাহলে কোথায় আসতে হবে? ফার্স্ট কক্ষপথে। দেখো তো কোথায় ফার্স্ট কক্ষপথে আসছে? 1 নম্বরে না। সো অ্যান্সার হচ্ছে ক। তারপরে আসো, কি বলছে? ইনফ্রারেড রশ্মি কাজ কি? এই কাজগুলা তোমরা বই থেকে দেখে নিবা এবং অ্যান্সার নিজে করবা। হ্যাঁ, ওকে। কি বলছে এটাতে? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা গুণফল 4.42 গুণন 10⁻5 হলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর দ্রাব্যতা কত? রিভার্স কোশ্চেন এটা। দেখো এইখানে এক্স এর ভ্যালু কত? ক্যালসিয়াম কি 1 অণু আছে না, তাহলে এক্স ইকুয়াল 1। হাইড্রোক্সিল কত অণু আছে? 2 অণু আছে, তাহলে ওয়াই সমান কত? 2, তাই না? তোমাদের শিখিয়েছিলাম, মনে আছে কিনা? KSP ইকুয়াল x টু দি পাওয়ার x ইন্টু y টু দি পাওয়ার y ইন্টু s টু দি পাওয়ার x প্লাস y। আচ্ছা, KSP এর ভ্যালু কত এবার? 4.42 গুণ 10⁻5। x এর ভ্যালু কত? 1, তার মানে কি 1 টু দি পাওয়ার 1। y এর ভ্যালু 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইন্টু s টু দি পাওয়ার কি হবে? 1 প্লাস 2। এখান থেকে তুমি 4s³ পাবা। আলটিমেটলি s সমান কি পাচ্ছ? কিউবিক রুট অফ 4.42 গুণ 10⁻5 বা 4, যেটা হবে এটা অ্যান্সার। ক্যালকুলেট করে নিবা। হ্যাঁ, ওকে। 20 নম্বরে কি বলছে? কোন পরমাণুর চতুর্থ শক্তি স্তরে কতটি অভুশক্তি স্তর থাকে, তাই না? আচ্ছা, চতুর্থ শক্তি স্তরে এন এর ভ্যালু কত? 4। এল এর ভ্যালু কত বলো আমাকে? 0 থেকে n-1 মানে কত পাচ্ছ? 0 থেকে 4 থেকে একবার দিলে 3 অব্দি, তার মানে 0 1 2 3। একটা, দুইটা, তিনটা, চারটা, অ্যান্সার হবে গ। ওকে। কি বলছে? বোরন এর শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? আচ্ছা, বোরন এর ইলেকট্রন কয়টা? 5টা না? ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s2 2p1, তাই তো? জাস্ট তোমাকে কি বলছে? শেষ ইলেকট্রন কোথায় আছে? 5 নাম্বারটা 2p তে আছে। 2p এর জন্য n এর ভ্যালু কত পাচ্ছ? 2। এখন বোরস ল থেকে কি পেয়েছিলাম বলো তো? mvr ইজ ইকুয়াল টু কি ছিল? nh ডিভাইড বাই টুয়াইস পাই। n এর ভ্যালু 2 বসাই দাও, অ্যান্সার হয়ে যাবে। তাহলে কি পাচ্ছ? টুয়াইস h ডিভাইড বাই টুয়াইস পাই। এখন 2 কাটলে শুধু h বাই পাই, অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট টাইম কি বলছে? আইসোটোন এর উদাহরণ কোনটি? আচ্ছা, একটা সিকোয়েন্স মাথায় রাখো, সবগুলো পারবা। আইসোটোন মিন্স যার নিউট্রন সংখ্যা সমান। কি বলছি আমি? নিউট্রন, সরি, নিউট্রন সংখ্যা সমান। ওকে, এখন আমরা চেক করি। হ্যাঁ, দেখো কি বলছে? কোন একটা পরমাণু, ধরো এ একটা পরমাণু, এইটার মাথায় থাকে ভর সংখ্যা, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি বা অ্যাটমিক মাস। নিচে থাকে পারমাণবিক সংখ্যা বা জেড। আর এ থেকে জেড বাদ দিলে কি পাই? নিউটন সংখ্যা, তাই তো? ওকে। সো কার্বনের ভর হচ্ছে 14, প্রোটন হচ্ছে 6টা। 14 থেকে 6 বাদ দিলে কত পাচ্ছ? 8 না? থাক, এইদিকে 16 থেকে 8 বাদ দিলে 8। দেখো এই দুইটারই কি নিউটন সংখ্যা সমান না? তাহলে এই দুইটা পরস্পরের আইসোটোন। পরেরগুলো চেক করি আমরা, একটু ক্লিয়ার হও। দেখো 14 থেকে 6 বাদ দাও, কত হচ্ছে? 8। 14 থেকে 7 বাদ দাও, কত হচ্ছে? 7। 8 আর 7 এই দুটো কি সেম না? এই জন্য এই দুইটা আইসোটোন না। এইখানে আসো, 3 থেকে 1 বাদ দিলে 2, 2 থেকে 1 বাদ দিলে 1, এই দুইটা সমান না, তার মানে এটাও অ্যান্সার হবে না। 13 থেকে 6 বাদ দিলে 7, 17 থেকে 8 বাদ দিলে 9,
এই দুইটা নিউটন সংখ্যা সমান না, তার মানে এই দুইটা অ্যান্সার হবে না। সো এটা তো গেল আইসোটোন, তাই না? এখন আমাকে বলতে পারবা কেউ যে আইসোটোপ কি? আইসোটোপ কি বলতে পারবা কেউ? আইসোটোপ হচ্ছে যার প্রোটন সমান। হ্যাঁ, একটা এক্সাম্পল দেখো, ক্লিয়ার হয়ে যাবে। 3 1 হাইড্রোজেন, 2 1 হাইড্রোজেন। দেখো এই হাইড্রোজেনের প্রোটন কয়টা? একটা না। এই হাইড্রোজেনের প্রোটনও একটা। ভর সংখ্যা কি হচ্ছে? ডাজন্ট ম্যাটার। যেহেতু প্রোটন সংখ্যা সেম, এই জন্য কি হবে? এই দুইটা পরস্পরের আইসোটোপ। ঠিক আছে, ওকে। তোমাদের আরো একটা টাইপ কোশ্চেন হয়, ওইটা আমি পরে দেখাচ্ছি, যেটাকে আইসো ইলেকট্রন বলে। আচ্ছা, 23 নাম্বার দেখো কি বলছে। রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় স্বর্ণপদকের পুরুত্ব কত ছিল? এটা হচ্ছে 4 গুণ 10⁻4 সেন্টিমিটার। দেখো তো কোনটা মিলে অ্যান্সার? ঘ নাম্বার। নেক্সট, নিম্নের কোন মৌলটি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়? মাথায় রাখবে এগুলা। ক্রোমিয়াম, কপার, এই দুটা ব্যতিক্রম নর্মালি, হ্যাঁ, ইন জেনারেল এই দুইটাই আছে। তো এখানে কপার আছে, এজন্য অ্যান্সার গ। তারপর আসো, এটা খুব ট্রিকি একটা কোশ্চেন, এটাকে ট্রিপল স্টার দাও, এটা খুবই ট্রিকি। কি বলছে? নিচের কোন সেটটিতে সম আয়ন প্রভাব থাকে? আচ্ছা, সম আয়ন প্রভাব জিনিসটাকে অ্যাকচুয়ালি, তাই না? ধরো একটা কন্টেইনারে কিছু পরিমাণ সিলভার ক্লোরাইড আছে, হ্যাঁ, তুমি কি করলা? নতুন করে এই দ্রবণে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাড করলা। তাহলে দেখো তো, অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরাইড আয়ন কি বেশি আসবে না দ্রবণে? আসবে কিনা বলো? এইখানে ক্লোরিন ছিল, এখানে ক্লোরিন ছিল, এই জন্য ক্লোরাইডের পরিমাণ বেড়ে যাবে। এই জন্য এটা কি? এটা হচ্ছে সমায়ন। এখন সমায়ন হওয়ার কয়েকটা শর্ত আছে। ফার্স্ট শর্ত হচ্ছে যে অর্গানিক যৌগ হওয়া যাবে না, অর্গানিক যৌগ হওয়া যাবে না। সেকেন্ড শর্ত হচ্ছে একই ধরনের গ্রুপ হইতে হবে। এই দুইটাই। সো আমরা এখন অ্যান্সার চেক করি। হ্যাঁ, এখানে কি আছে? ক্যালসিয়াম ক্লোরাইড। এখানে কি আছে? মিথাইল ক্লোরাইড। এখানেও ক্লোরিন আছে, এখানেও ক্লোরিন আছে। আপার দৃষ্টিতে মনে হবে যে অ্যান্সার এটাই, কারণ আয়ন তো সেম, বাট নট রিয়েলি। মিথাইল ক্লোরাইড কি একটা অর্গানিক কম্পাউন্ড না? আর অর্গানিক কম্পাউন্ড হওয়া যাবে না, তার মানে কি ক নাম্বার হওয়া পসিবল না। সেকেন্ডটাতে আসো, কি লেখা আছে এখানে? H2S হাইড্রোজেন সালফাইড। এখানে কি আছে? HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই তো? আচ্ছা, দেখো এখানেও হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে, একই ধরনের গ্রুপ, শর্তটা মিলছে। এই দুইটার যে কোনো একটা কি অর্গানিক কম্পাউন্ড? নট রিয়েলি, তার মানে কি অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে খ। এখন দেখে আমরা পরেরগুলা কেন হবে না। HCl, এখানে আছে কি C2H6। C2H6 কি অর্গানিক কম্পাউন্ড না? সো এটা বাদ। এখানে C6H3Cl, এটা অর্গানিক কম্পাউন্ড, এর জন্য এটা বাদ। হোপফুলি আই রেখলি। 26 নাম্বার কি বলছে? কোন বর্ণের আলোর শক্তি বেশি? তার আগে দেখো, ই বা এনার্জি, শক্তি সমান কি পড়ছো? Hc/λ না? হ্যাঁ, তাহলে এখান থেকে কি লেখা যায়? E is proportional to 1/λ, বা তরঙ্গ দৈর্ঘ্য আর এনার্জি পরস্পরের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে শক্তি কমবে, তরঙ্গ দৈর্ঘ্য কম হলে শক্তি কি হবে? বাড়বে, তাই না? তুমি যদি তোমার বইয়ের একটা চার্ট দেওয়া আছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের, সেটা পড়ে থাকো, তাহলে অবশ্যই জানো যে বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাহলে এটা শক্তি সব থেকে বেশি হবে। ওকে, নেক্সট ওয়ান। ওয়েট, একটা জোকস করি। হ্যাঁ, কখনো চিন্তা করছো মেয়েরা বিয়ের সময় লাল রঙের শাড়ি কেন পরে? হয়, একটু চিন্তা করো তো। ওকে, তারপরে আসো, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ এত হলে ওই কক্ষে ইলেকট্রনের গতিবেগ কত? আচ্ছা, আমরা কি পড়ছি বলো? বোর কক্ষপথের সূত্র হতে mvr = nh/2 পাই। আমাদের গতিবেগ বা ভেলোসিটি চাওয়া হয়েছে, তাহলে b সমান কি লেখা যায়?
NH/2πmr। এনটা হচ্ছে কক্ষপথ, কত নং কক্ষপথ বলছে 4 না, এন এর ভ্যালু 4 বসায় দাও। এইচ প্লাঙ্ক ধ্রুবক 6.626 গুণ 10^34 জুল সেকেন্ড বসায় দাও। 2 পায়ের ভ্যালু 3.14 বসাও। এম হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর কত 9.1 গুণ 10^31। আর আমাদের রেডিয়াস দেওয়া আছে, রেডিয়াস কত 7.5 গুণ 10^10। এবার তুমি ক্যালকুলেটরে বসায় দাও, ইএক্স এ অ্যান্সার পেয়ে যাবা। 28 নম্বর দেখো কি বলছে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি? আচ্ছা, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, আর এটা বুঝতে গেলে একটু সময় দেওয়া লাগবে। হ্যাঁ দেখো, আমাদের টপিক হচ্ছে যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন প্রথম কক্ষপথে আসলে লাইম্যান সিরিজ ক্রিয়েট হয়। কি হয়? লাইম্যান সিরিজ। যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন সেকেন্ডে আসলে বামার সিরিজ ক্রিয়েট হয়। ঠিক আছে, যে কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন তৃতীয়তে আসলে প্যাসচেন সিরিজ ক্রিয়েট হয়। এইভাবে যে কোনো কক্ষপথ থেকে 4 নম্বরে আসলে কি হবে? ব্র্যাকেট সিরিজ। এরকম করে চলতে থাকবে, আমি আর যাচ্ছি না। তাহলে 1 এ আসলে কি হবে? লাইম্যান সিরিজ। 2 এ আসলে বামার, 3 এ আসলে প্যাসচেন, 4 এ আসলে ব্র্যাকেট। এখন আসো, আমাদের কি বলছে? আমাদের বলছে হাইড্রোজেন পরমাণু বর্ণালীর বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে কি, ফার্স্ট অফ অল ইলেকট্রন আসতে হবে বামার সিরিজ, মানে কি 1 2 নম্বর কক্ষপথে। আর সর্বনিম্ন তরঙ্গ বলছে না, তার মানে কি এই কক্ষপথটার সব থেকে কাছে যে কক্ষপথটা আছে সেখান থেকে ইলেকট্রন আসবে। বা কোথায় থেকে আসবে বলো? 3 নম্বর কক্ষপথ থেকে না? ইয়েস। এখন রিডবার্গ ইকুয়েশন পড়ছিলাম, মনে আছে কি? এটা 1/λ ইজ ইকুয়াল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস কি ছিল 1/n2 স্কোয়ার, তাই তো? যেখানে n1 সমান মাথায় রাখবা ছোট কক্ষপথ, আর n2 সমান হচ্ছে বড় কক্ষপথ। ঠিক আছে, সো বামার সিরিজের জন্য ছোট কক্ষপথ কত? 2। আর বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গের জন্য বড় কক্ষপথ কত? 3। এবার ভ্যালু অ্যাড করো, বা 1/λ সমান কি লেখা যায়? RH ইন্টু 1/n1 ভ্যালু 2 স্কোয়ার মাইনাস কত পাচ্ছ 1/3 স্কোয়ার। ক্যালকুলেট করে দেখো কত হয়। 4 9 36, 9 থেকে 4 বাদ দিলে 5, 5/36, বা 1/λ ইজ ইকুয়াল টু 5/36। ঠিক আছে, ওকে। আবার 1/λ সমান লেখা যায় তরঙ্গ সংখ্যা বা লিউবার, এটাকে তরঙ্গ সংখ্যা বলে। দেখো তো এটার সাথে কোন অ্যান্সারটা মিলে যাচ্ছে? খ নাম্বার না? অ্যান্সার হবে খ। যারা এটা বুঝতে পারো নাই তারা ভিডিওটা আরেকবার দেখো, হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো কি বলছে, রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষার 90% আলফা কণা স্বর্ণপাত বেদ করে সোজা চলে যায় কেন? কি বলছে, পরমাণু কেন্দ্রে ধনাত্মক চার্জ থাকে। হ্যাঁ, নর্মালি থাকে, এটা আমরা জানি, তাই না? তারপর কি বলছে, আলফা কণার গতিশক্তি বেশি, এটা কোনো রিজন না। আলফা কণার প্রতিফলন ক্ষমতা কম, এটা কোনো রিজন না। পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, এটা হবে অ্যান্সার। তোমরা রাদারফোর্ড মডেলটা মুখস্থ করবা, অ্যান্সার পেয়ে যাবা। তারপর কি বলছে, M3+ আয়নে 23টি ইলেকট্রন থাকলে এম এর পারমাণবিক সংখ্যা কত? M3+ কি মিন করে? এম এমন একটা যৌগ যেটা কি আছে, ইলেকট্রন 3টা ত্যাগ করে আছে, তাই না? তাহলে ইলেকট্রন যদি 3টা গ্রহণ করে, মোট ইলেকট্রন কত হবে বলো? আগে ছিল 23টি, এখন আর 3টা, মোট কত হচ্ছে 26টা না?
26টা মানে ঘ নাম্বার অ্যান্সার। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায়? তোমাদের আগেই বলছিলাম এটা হচ্ছে অরবিটাল সংখ্যা। সো গ নাম্বার অ্যান্সার। তারপর পি উপশক্তি স্তরের জন্য এল এর মান 1। হ্যাঁ আমরা পড়েছিলাম, মনে আছে এটা? এস এর জন্য হয় 0, পি এর জন্য হয় 1। সো 1 নাম্বার ঠিক আছে। এম এর মান কত? -1 0 1। হ্যাঁ মনে আছে এটা? এল এর মান 1 হলে এম এর মান কি হতো? মডুলাস অফ 1। এটা কি মিন করে? -1 0 1। সো এটাও ঠিক আছে। অরবিটাল সংখ্যা 2টি। আমরা জানি এম এর মান যতগুলা হয় অরবিটাল ততগুলা হয়। এম এর মান কত এখানে? 3 না? 3টা আছে না? 1টা 2টা 3টা। এখানে আছে কত? 2। তার মানে ক্যান্সেল হবে 1 আর 2। সো ক নাম্বার অ্যান্সার। নেক্সট অন কি বলছে? বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে কোনটা? কক্ষপথের আকার, ওকে। পারমাণবিক বর্ণালী, হ্যাঁ। পরমাণুর তড়িৎ নিরপেক্ষতা, সবগুলো অ্যান্সার হবে। তারপর আসো, সরি আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। তোমাদের ধন্যবাদ যারা এতক্ষণ অব্দি লেকচার দেখছো। হোপফুলি এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে? আই এম সাইনিং আউট। সাইনিং আউট। তোমাদের নেক্সট ক্লাস ইনশাল্লাহ কাল বা পরশু পেয়ে যাবা। হ্যাঁ, আর নেক্সট ক্লাস হবে পর্যায়বৃত্তক ধর্ম বা পিরিয়ডিক প্রপার্টিস উপর। প্রপার্টিস, এটা হচ্ছে 3য় অধ্যায়। হ্যাঁ, টিল দেন স্টে টিউনড। এন্ড যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? আল্লাহ হাফিজ।